জমিদার মশাই, আপনি আমায় ডেকেছিলেন? কাশীপুর গ্রামের ছোট্ট ছেলে মৃণাল কাশীপুরের জমিদার সূর্যপ্রতাপের কাছে এসে জিজ্ঞাসা করলো কথাটা। ছোট্ট মৃণালকে দেখে কাশীপুরের জমিদার তথা সূর্যপ্রতাপ ভীষণ রকমের খুশি হয়ে তার প্রশ্নের উত্তরে মৃদু হেসে বললেন, আয় আয়, ভেতরে ঢুকে আয়। তোর সাথে আমার ভীষণ রকমের দরকার আছে, সেই জন্যই তো তোকে ডেকে পাঠিয়েছিলাম। জমিদার সূর্যপ্রতাপের কথা শুনে এবার জমিদার বাড়ির অন্দরমহলে ঢুকে আসে মৃণাল। জমিদার মশাই, বলুন কি প্রয়োজন আমাকে? আমি আপনার কি উপকার করতে পারি? আরে এত তাড়াহুড়ো করছিস কেন? সব জানতে পারবি ধীরে ধীরে। তবে তার আগে তুই বরং স্নান করতে যা। স্নান করে শুদ্ধ বসন পরে আমার সাথে এসে দেখা করিস। তবে হ্যাঁ, স্নান করবার জন্য তোর ঘরে যাবার কোনো প্রয়োজন নেই। তুই এই জমিদার বাড়িতেই যা করবার আছে তাই করে নে। পুরোহিত মশাই, ওকে নিয়ে যান। তারপর যা যা উপাচার আছে ওকে দিয়ে করান। দেখবেন যেন কোনো কিছুতে খুঁত না হয়ে যায়। জমিদার মশাইয়ের বলা কথাগুলোর মাথা মুন্ডু কিছুই বোধগম্য হয় না ছোট্ট মৃণালের। সে বুঝে উঠতে পারে না এমন অসময়ে সন্ধ্যার সময় তাকে স্নান করতে হবে কেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে সে কি করবে? মনের মধ্যে হাজারো প্রশ্ন একসাথে ভেসে উঠলেও তার কোনো কিছু সাহস করে জিজ্ঞাসা করতে পারে না মৃণাল। কারণ জমিদার সূর্যপ্রতাপের মুখে মুখে এত প্রশ্ন করা যায় না মোটেও। জমিদার মশাই মৃণালকে বলেছেন তাকে দিয়ে নাকি এক বিশেষ পুজো করাতে চান তিনি। একমাত্র তাকে দিয়েই সে পুজো সম্পন্ন হবে। পূজা শেষ হলে মৃণালকে তিনি বেশ কিছু টাকা দেবেন। ছেলেটা তাই বাড়িতে এইসব কথা কোনো কিছু না জানিয়ে জমিদার মশাইয়ের প্রস্তাবে সম্মতি জানিয়েছিল সেদিন। তারপর আর কি, আজ অমাবস্যার দিন পরন্ত বেলায় জমিদার বাড়িতে এসে হাজির হয়েছে সে জমিদার মশাইয়ের নির্দেশ মতন। সূর্যপ্রতাপ মৃণালের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলেন, কিরে মৃণাল, তোর মনের মধ্যে বুঝি অনেক প্রশ্ন জেগে উঠেছে? সেই জন্যই তোকে অমন ধারা চিন্তিত দেখাচ্ছে, তাই না? আরে চিন্তা করিস না। তোকে তো আমি আগেই বলেছি যে তোকে দিয়ে আমি একটা বিশেষ পুজো করাতে চাই। সেই পুজো আমাদের এই জমিদার বাড়ি এবং সমস্ত কাশীপুরের মানুষদের মঙ্গলের উদ্দেশ্যে করানো হবে। তুইও তো এই কাশীপুরের গ্রামের ছেলে, হ্যাঁ? তোরও তো আমাকে সাহায্য করা উচিত কি না? তাছাড়া পুজো শেষ হয়ে গেলে তোকে অনেক অর্থ দেব। তোদের সমস্ত অভাব মিটে যাবে আজীবনের মতো তাতে। মুখের কথা শেষ করেই কেমন যেন একটা বিশ্রী ক্ষুরতার হাসি হেসে উঠলেন কাশীপুর গ্রামের জমিদার সূর্যপ্রতাপ। তার সেই কদর্য হাসি মোটেও ভালো লাগলো না ছোট্ট ছেলেটার। তবু সে নিজেকে মনে মনে সান্ত্বনা দিয়ে বোঝালো যে সে যদি জমিদার মশাইয়ের এই পুজোয় কিছুটা সাহায্য করে তাহলে অনেক অর্থ জমিদার মশাই তাকে উপহার স্বরূপ দেবেন। এতে তাদের অভাব অনটন মিটে যাবে। তাই এই কাজটা তাকে করতে হবে, করতেই হবে। এইসব ভাবনা চিন্তা করতে মশগুল হয়ে পড়েছিল মৃণাল। হঠাৎ করেই জমিদার মশাইয়ের কথায় তার সম্বিত ফিরল। পুরোহিত মশাই, এবার আপনি ওকে নিয়ে যান আপনার সাথে। তারপর যা যা উপাচার ক্রিয়া আছে সেগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করুন। রাত্রি গভীর হলে আমরা সেই তন্ত্রক্রিয়ায় বসব। কথাগুলো বলার পর জমিদার সূর্যপ্রতাপের সাথে সেই পুরোহিতের যেন চোখে চোখে একটা ইশারা খেলে গেল। জমিদারের কথাগুলো শুনে পুরোহিতের ঠোঁটে একটা বাঁকা হাসির বলিরেখা ফুটে উঠল ধীরে ধীরে। পুরোহিত নিজের দুই হাত জড়ো করে জমিদার মশাইয়ের উদ্দেশ্যে বলল, আপনি কোনো চিন্তা করবেন না জমিদার মশাই, সবকিছু একেবারে নিয়ম মাফিকই হবে। মৃণাল, আয় তুই আমার সাথে, আমি তোকে স্নান করাতে নিয়ে যাব। এরপরের ঘটনা মাঝরাতের। জমিদার বাড়ির একটি বিশেষ গুপ্ত কুঠুরির মধ্যে
শুরু হয়েছে পূজা পাঠ ও যাগযজ্ঞ। জমিদার বাড়ির এই কক্ষে এর পূর্বে কখনো প্রবেশ করেনি মৃণাল। ঘরটা কেমন যেন অদ্ভুত প্রকৃতির। ঘরটির মধ্যে কোনো জানালা নাই, কেবলমাত্র এক কোণে একটি ছোট্ট দরজা রয়েছে। তাও দরজার আকার এতটাই ছোট যে তার মধ্যে দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করতে হলে হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকে আসতে হয়। কেমন যেন দম বন্ধ হয়ে আসে মৃণালের। শ্বাস নিতে ভীষণ কষ্ট হয় তার। অমাবস্যার রাতে ঘোর কালো অন্ধকারে ছেয়ে গেছে সমগ্র চরাচর। এই বিশেষ কক্ষের ভেতর চার কোণে জ্বলছে 4টি মশাল। মশালের স্বল্প মৃদু সোনালি আগুনের আভা ছড়িয়ে পড়েছে ঘরের বিভিন্ন প্রান্তে। আর তাতেই দেখা যাচ্ছে যজ্ঞবেদীর সামনে বসে রয়েছেন কাশীপুরের জমিদার সূর্যপ্রতাপ। অপরদিকে তার ঠিক মুখোমুখি বসে আছে পুরোহিত, এবং পুরোহিতের ডান দিকে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিহিত অবস্থায় বসে আছে মৃণাল। মৃণালের কপালে সিঁদুরের লম্বা তিলক আঁকা, তার গলায় পরানো হয়েছে একটি বিশেষ পাথরের মালা। তার পরনে রয়েছে সাদা ধবধবে শুভ্র বস্ত্র। গুরুগম্ভীর গলায় পুরোহিত একের পর এক মন্ত্র পাঠ করে চলেছে। সেসব মন্ত্রের কোনো কিছুই বুঝে উঠতে পারে না ছোট্ট ছেলেটা। সে শুধু জানে যে এই পুজো শেষ হলেই সে হাতে বেশ কিছু অর্থ পাবে, যা তাদের বাড়ির অভাব অনটন মেটানোর জন্য কাজে লাগবে। মৃণাল, এবার আমি যা যা বলবো তুইও আমার কথা শুনে সেই কথাই বলবি। বেশ জোরালোভাবে কথাগুলো বলল জমিদার বাড়ির পুরোহিত। ততক্ষণে কেমন যেন একটা ঘোর লেগে গেছে মৃণালের 2 চোখে। সে যেন পুরোপুরিভাবে তাদের বশীভূত হয়ে পড়েছে। মৃণালের চোখের পাতা একবারের জন্যও পড়ছে না। সে পুরোপুরিভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে পুরোহিতের মুখের দিকে। তার চোখের দৃষ্টি যেন একেবারে শূন্য প্রকৃতির। পুরোহিত মশাই এবার নিজের 2 বাহু দুদিকে মেলে ধরে উচ্চকণ্ঠে বলে ওঠে, মৃণাল, বলো, আজ থেকে আমি এই জমিদার বাড়ির সমস্ত ধন সম্পদ আগলে রাখার দায় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম স্বেচ্ছায়। জমিদার শ্রী সূর্যপ্রতাপ মহাশয়ের যাবতীয় সোনা দানা মণি মাণিক্য সব কিছু আমি সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় রাখব যুগের পর যুগ ধরে। পুরোহিত মশাইয়ের কথা শেষ হওয়া মাত্রই মৃণাল এবার কেমন যেন অস্বাভাবিক ঘর ঘরে গলায় বলে চলল সেই কথাগুলো। আজ থেকে আমি এই জমিদার বাড়ির সমস্ত ধনসম্পদ আগলে রাখার দায় দায়িত্ব ইচ্ছায় নিজের কাঁধে তুলে নিলাম। আমাদের পরম প্রিয় জমিদার শ্রী সূর্যপ্রতাপ মশাইয়ের যাবতীয় সোনা দানা মণি মুক্তা মাণিক্য সব কিছু আমি সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায় রাখব যুগের পর যুগ ধরে। কথাগুলো বলেই এবার মেঝেতে ঢলে পড়ল ছোট্ট বাচ্চা ছেলেটা। তা দেখে কাশীপুর গ্রামের জমিদার সূর্যপ্রতাপ এবং তার পুরোহিতের মুখে একটা ক্রূর হাসি খেলে গেল বিদ্যুৎ ঝলকের ন্যায়। জমিদার মশাইয়ের উদ্দেশ্যে পুরোহিত এবার বলল, আর কোনো চিন্তা নেই জমিদার মশাই, আপনার কাজ হয়ে গেছে। আপনি ঠিক যেমনটি বলেছিলেন আমিও ঠিক তাই করেছি। চলুন, আমাদের এবার এই বিশেষ গুপ্ত কুঠুরির বাইরে বের হতে হবে। এই গোপন ঘরের মধ্যে লুকিয়ে রাখা সমস্ত সোনা দানা হিরে মণি মাণিক্য সব কিছু রক্ষা করার দায়িত্ব আজ থেকে ছোট্ট ছেলে মৃণালের। এই ঘর থেকে বের হয়ে আমরা এ ঘরের দরজা বন্ধ করে দেব বাইরে থেকে। সঠিকভাবে নিঃশ্বাস নিতে না পেরে খাদ্য ও পানীয় জলের অভাবে মৃণাল মারা পড়বে এবং এই উপাচার ক্রিয়ার কারণে সে মৃত্যুর পর এক যক্ষে পরিণত হবে। যক্ষের কাজই হলো মালিকের ধন সম্পত্তি রক্ষা করা। আপনার আর কোনো চিন্তা নেই জমিদার মশাই। এই যক্ষ আপনার সকল সম্পত্তি আজ থেকে রক্ষা করবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো পুরোহিত মশাই।
আপনি তো জানেন আমার নিজের কোনো পুত্র বা কন্যা নেই যে আমি আমার এই বিপুল ধন সম্পদ তাদের দিয়ে যাব। আমি জানি আমার মরণের পরে এই সকল মহামূল্যবান জিনিস ওই পঞ্চভূতে লুটে পুটে খাবে। সেটা তো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। সেই জন্যই তো আপনার পরামর্শ নিয়ে এই ব্যবস্থাটা করলাম। কাশীপুরের জমিদার বাড়ির এই বিশেষ কক্ষ আজ থেকে পরিণত হলো এক যক্ষের বাসস্থানে। মৃণাল মৃত্যুর পর যক্ষ হয়ে আমার সমস্ত ধন সম্পদ রক্ষা করবে। তার অতৃপ্ত আত্মা মৃত্যুর পরে আমার অনুগত্য দাসত্ব স্বীকার করবে। আর এতেই আমার পরম শান্তি। সেদিন অমাবস্যার রাতে আর সারা রাত বাড়ি ফিরল না মৃণাল। তার পরিবারের প্রত্যেকটি মানুষ দুশ্চিন্তায় রাতে দু চোখের পাতা এক করতে পারল না। পরদিন সকালে ভোরের আলো ফোটা মাত্রই তারা খুঁজতে শুরু করলো ছেলেটাকে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও পাওয়া গেল না মৃণালকে। সকলে বলল মৃণাল নাকি নিরুদ্দেশ হয়ে গেছে চিরতরের জন্য। এই কথা শুনে মৃণালের মা পাগলিনী ন্যায় কাঁদতে শুরু করলো। কেউ জানতেও পারল না যে সকলের অলক্ষ্যে তাদের গ্রামের জমিদার কি ভয়ানক এক ষড়যন্ত্র করেছে তাদের গ্রামের নিরীহ ওই ছেলেটির সাথে। কাশীপুরের জমিদার বাড়ির সেই বিশেষ কক্ষের মধ্যে বন্দী হল মৃণালের অতৃপ্ত আত্মা। সে পরিণত হল এক ভয়ানক যক্ষে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে শুনছেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন তারানাথ তান্ত্রিক ও কাশীপুরের যক্ষ। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে দীপম, সৌরভ, ইন্দ্রনীল, পিয়ালি, দীপ্তিমান, সুপ্রজা ও আমি নীলাঞ্জন। প্রচ্ছদালঙ্করণে ক্রিয়েটোমেনিয়া। যদি আমাদের নিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তার পাশাপাশি শেয়ার করে দিন যাতে গল্পটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন শুনে নেওয়া যাক গল্পের পরবর্তী অংশ। সকালবেলায় ঘুমটা ভাঙতেই দেখলাম ঝমঝম করে মুষলধারে বৃষ্টি চলছে এক নাগাড়ে, আর খোলা জানালার পাল্লা দিয়ে দুরন্ত বাতাসের সাথে ঘরের ভেতর ঢুকে আসছে অল্প অল্প বৃষ্টির শীতল ছাট। ধীরে ধীরে কনুইতে ভর দিয়ে উঠে বসলাম আমি। জানালার পর্দা বেশ কিছুটা সরিয়ে দৃষ্টি নিক্ষেপ করলাম সেই দিকে। ছুটির দিনে এমন বৃষ্টি বাদলার আবহাওয়া আমার মোটেই পছন্দ নয়। বৃষ্টির দিনে আমি কিংবা কিশোরী আমরা কেউই যেন সঠিকভাবে মনোনিবেশ করতে পারি না কোনো কাজেই। একটা চাপা অস্বস্তি যেন একটু একটু করে গ্রাস করে আমাদের হৃদয়কে। আমি ধীরে ধীরে বিছানা পরিত্যাগ করে উঠে দাঁড়ালাম। তারপর সকালের যাবতীয় প্রাতক্রিয়া একে একে সারতে লাগলাম। মনটা কেমন যেন উদাসীন প্রকৃতির হয়ে রয়েছে। এইরকম আবহাওয়ায় বৃষ্টি বাদলার দিনে ঠাকুরমশাইয়ের মুখ থেকে গল্প শুনতেই শান্তি। সত্যি ঠাকুরমশাইয়ের মধ্যে একটা আলাদাই গুণ রয়েছে গল্প বলার। মানুষটা এত সুন্দরভাবে আমাদের গল্প বলে শোনান যে আমরা যেন আমাদের চোখের সামনে পরিষ্কারভাবে দেখতে পাই সেই সব দৃশ্যপট। ঠাকুরমশাইয়ের গল্প বলার মাধুর্য এতটাই মনোমুগ্ধকর যে একবার যে বা যারা তার গল্প শুনতে বসে তারা মাঝপথে গল্প থামিয়ে আর উঠে আসতে পারে না, যতক্ষণ না গল্প শেষ হচ্ছে তার পূর্ব অবধি সেই ব্যক্তিকে সেভাবেই বসে থাকতে হয় গল্পের আসরে। আমি এবং কিশোরী আমাদের দুজনের ভীষণ প্রিয় ঠাকুরমশাইয়ের মুখ থেকে তার অতীত জীবনের নানান রোমহর্ষক রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা গল্পকারে শোনা। এক একটা ঘটনার বর্ণনায় এমন কিছু কিছু অতিলৌকিক জিনিসের উপস্থিতি কিংবা ঠাকুরমশাইয়ের আশ্চর্য ক্ষমতার উল্লেখ পাওয়া যায় যাতে মনে হবে এই ঘটনা আর যাই হোক মোটেও বাস্তবে ঘটতে পারে না। আর সেই জন্যই কিশোরী মাঝে মধ্যেই ঠাকুরমশাইকে রাগিয়ে তোলার জন্য টিপ্পনি কাটে।
কিন্তু তবুও আমরা এটা ভালোভাবেই জানি যে সত্যিই মানুষটার মধ্যে বেশ কিছু ক্ষমতা রয়েছে, যা আমাদের মতো সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আপন মনেই ভাবছিলাম এসব। সারা দিনটা কিভাবে কাটাবো তা সঠিকভাবে বুঝে উঠতে না পেরে আমি সিদ্ধান্ত নিলাম একবার ঠাকুর মশাইয়ের গৃহে যাওয়ার কথা। যেমন ভাবনা ঠিক তেমন কাজ। সকালের যাবতীয় প্রাতক্রিয়া সেরে দুটো খাবার খেয়ে আমি ঘরের দরজায় তালা দিতেই যাব, এমন সময় আমার পেছনে ভিজে ছাতা মাথায় এসে দাঁড়ালো কিশোরী। আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আরে ভাইয়া, তুমি যে দেখছি একেবারে প্রস্তুত হয়ে গেছো ঠাকুর মশাইয়ের গৃহে যাওয়ার জন্য। তা বেশ ভালো। দেখো, আমিও চলে এসেছি মটলেনের উদ্দেশ্যে যাওয়ার জন্য। চলো এবার তাহলে দুই বন্ধু মিলে সকাল সকাল একবার ঠাকুর মশাইয়ের গৃহ থেকে ঘুরে আসি। হঠাৎ করেই এমনভাবে কিশোরীর গলার আওয়াজ আমার কানে এসে পৌঁছাতেই খানিকটা চমকে গিয়েছিলাম প্রথমে, আর তারপর পেছন ফিরে তার দিকে তাকিয়ে সৌজন্যমূলক মৃদু হেসে বললাম, আরে ভাইয়া, তুমিও চলে এসেছো। অবশ্য আমি জানতাম যে আজ এমন ছুটির দিনে ঠাকুরমশাইয়ের কাছ থেকে একটা গল্প শোনার এই সুযোগ নিশ্চয়ই তুমি হাতছাড়া করতে চাইবে না। আমার এই কথায় কিশোরী হাসতে হাসতে বলল, একেবারে হক কথা বলেছো ভাই তুমি। সত্যি তো, এমন বৃষ্টি বাদলার ঠান্ডা দিনে কি ঠাকুর মশাইয়ের মুখ থেকে শোনা ওই সকল লোমহর্ষক রোমাঞ্চকর গল্প শোনার সুযোগ হাতছাড়া করা যায়? আরে সেই জন্যই তো আমি তড়ি ঘড়ি ছুটে এলাম। তোমার বাসায় এসে দেখি তুমিও পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গিয়েছো সেটাই যাওয়ার জন্য। চলো হে ভাই, এবার তুমি আর আমরা দুজন মিলে বরং একটিবার ঠাকুর মশাইয়ের গৃহ থেকে ঘুরে আসি। আমরা দুজনে এবার দুখানি ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম। তখনও ঝমঝম করে মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলাম গোটা আকাশ কালো হয়ে গেছে মেঘের সামিয়ানায়। বৃষ্টির সাথে সমানভাবে তাল মিলিয়ে বইছে ঠান্ডা কনকনে বাতাসের স্রোত। ছাতা মাথায় দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এসে থামলাম 5 মাথার মোড়ের ছোট্ট গুমটি মতো দোকানটার সামনে। তারপর কিশোরী এগিয়ে গেল দোকানটার দিকে। আমি বেশ ভালোভাবেই জানি সে পাসিংশো সিগারেটের প্যাকেট কিনতে গেছে। সিগারেটটা ঠাকুর মশাইয়ের অত্যন্ত পছন্দের। পাসিংশো সিগারেট ছাড়া নাকি তার গল্প জমে না। কিশোরী সিগারেটের প্যাকেট কিনে ফিরে এলে আমরা পুনরায় আবার হাঁটতে লাগলাম মটলেনের উদ্দেশ্যে। ঠাকুর মশাই, বলি ও ঠাকুর মশাই, গৃহে আছেন নাকি? দয়া করে একটিবার ঘরের দরজাখানা খুলুন। আমি কিশোরী, আমরা এসছি ঠাকুর মশাই। শুনতে পাচ্ছেন আমার কথা? মটলেনে ঠাকুর মশাইয়ের ঘরের সদর দরজার সামনে এসে থমকে দাঁড়ালাম আমরা। বন্ধ সদর দরজার ওপর বেশ জোরে একটানা কড়া নাড়তে নাড়তে উচ্চকণ্ঠে কথাগুলো বলে চলল কিশোরী। কিশোরীর অমন বলা উচ্চকণ্ঠের কথাগুলো ভেতর বাড়িতে গিয়ে পৌঁছানো মাত্রই ছাতা মাথায় চারি বাইরে বেরিয়ে এসে সদর দরজার বন্ধ আগল খুলে দিল। আমরা দেখলাম ঠাকুর মশাইয়ের বাচ্চা মেয়েটি হাসিমাখা মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের ঠিক মুখোমুখি। চারি আমাদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আরে কাকা বাবুরা যে, আসুন আসুন, ভিতরে ঢুকে আসুন দেখি। আজ সকাল থেকেই আপনাদের কথা খুব মনে পড়ছিল। আর দেখুন, কাকতালীয়ভাবে আপনারা আজ আমাদের বাসায় এসে উপস্থিত হলেন। কাকাবাবু, আপনারা ভালো আছেন তো? সব কিছু কুশল মঙ্গল তো? হ্যাঁ চারিমা, ঈশ্বরের কৃপায় আমরা বেশ ভালোই আছি। আসলে কি বলতো, ভালো মন্দ উভয় মিলিয়েই তো আমাদের মানব জীবন। তাই আমরা যেমন হাসি মুখে সমস্ত ভালো দিনগুলো মেনে নিই, ঠিক তেমনভাবেই আবার সমস্ত কালো দিনগুলোকেও হাসি মুখে মেনে নেওয়া উচিত। তাহলেই তো জীবন সুন্দর হয়ে ওঠে। বাহ কাকাবাবু, সত্যিই দারুণভাবে বললেন কথা কানা। আমি কিশোরীর দিকে তাকিয়ে হাসতে হাসতে বললাম, সত্যি ভাই কিশোরী, খুব সুন্দরভাবে বললে কথাটা। এত সুন্দর কথা বলার ধরন কোথা থেকে শিখলে? ঠাকুর মশাইয়ের কাছ থেকে বুঝি? হ্যাঁ, তা বলতেই পারো। তা চারিমা, তুমি কেমন আছো? ঠাকুরমশাই কেমন আছেন? আমরাও বেশ ভালোই আছি। আসুন আসুন, আপনারা বাড়ির ভিতরে ঢুকে বসুন। এইভাবে এমন বৃষ্টির মধ্যে আর বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকবেন না, তাহলে একবারে ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে যেতে পারে। আসুন আসুন আপনারা।
আমি আর কিশোরী এবার ঢুকে এলাম ভেতর বাড়িতে। আমরা ঘরের অভ্যন্তরে প্রবেশ করা মাত্রই চারি পুনরায় সদর দরজা বন্ধ করে দিল। ভিজে জুতো আর ছাতা দাওয়ার এক কোণে নামিয়ে রেখে আমরা উঠে এলাম ওপরে। দাওয়ায় রাখা তক্তপোষের ওপর এসে বসলাম আমরা বসা মাত্রই ঘরের বাইরে বেরিয়ে এলেন তারানাথ তান্ত্রিক। তিনি আমাদের দেখে হাসতে হাসতে বললেন, আরে কিশোরী, বিভূতি যে এসেছো তোমরা, তা বেশ বেশ। তবে এমন বৃষ্টি ভেজা ঠান্ডার দিনে তোমাদের আমার গৃহে আসাটা অত্যন্ত জরুরি। আসলে সত্যি কথা বলতে কি জানো, তোমরা যেমন আমার কাছ থেকে গল্প শোনার আশায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ অগ্রাহ্য করে বারবার এখানে ছুটে আসো গল্প শোনার টানে, ঠিক তেমনই একইভাবে আমারও তোমাদের গল্প বলতে ভীষণ রকমের ভালো লাগে। ইদানিংকালে তা এক প্রকারের অভ্যাসে দাঁড়িয়েছে বলতে পারো। যদিও বা তোমরা ছাড়া আর কেই বা আছে যারা আমার বাড়িতে খুব একটা আসে। হ্যাঁ, তাই তোমাদের আশাটা আমার জীবনে একটা দমকা হাওয়ার মতো কাজ করে। আমার অতীত জীবনে ঘটা নানান ধরনের আধিভৌতিক লোমহর্ষক রোমাঞ্চকর ঘটনার কথা তোমাদের গল্পের আকারে বলতে গিয়ে সেসব ঘটনা আমার পুনরায় মনে পড়ে যায় এক এক করে। আমি যেন আমার অতীতের সেই সকল সোনালি দিনগুলোকে দু চোখের সামনে ভেসে উঠতে দেখি। তাই তোমরা এসে বেশ ভালোই করো হে কিশোরী। চারিমা, চারিমা, আমাদের তিনজনের জন্য একটু গরম গরম চা নিয়ে আয় তো দেখি, আর সাথে একটু মুড়ি মাখাও করে আনিস। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, এটি আপনি একেবারে উচিত কথা বলেছেন। এমন বৃষ্টি ঠান্ডা দিনে গরম গরম চা না হলে কি আর চলে? চারি, তোমার হাতে সুস্বাদু চা আর জম্পেশ করে মুড়ি মাখার কোনো তুলনাই হয় না। যাও তোমা, আমাদের জন্য একটু চা আর মুড়ি মাখার ব্যবস্থা করো দেখি। কিশোরীটা বরাবরই একটু পেটুক গোছের মানুষ। কিশোরীর কথা শুনে চারি এবার একটু লাজুক হাসি হেসে বলল, কাকাবাবু, হয়েছে হয়েছে, থাক, আমার আর এত প্রশংসা করতে হবে না। আমি এক্ষুনি যাচ্ছি আপনাদের জন্য চা আর বেশ ভালো করে মুড়ি মাখা করে আনতে। আপনারা ততক্ষণ একটু বসে গল্প গুজব করুন, আমি এই যাব আর এই আসবো। এই কথা বলে চারি এবার দৌড়ে গেল রান্নাঘরের দিকে। ঠাকুরমশাই এসে বসলেন আমাদের সম্মুখে তক্তপোষের উপর ফাঁকা অংশে, আমাদের ঠিক মুখোমুখি। আমি কিশোরীর দিকে তাকিয়ে চোখের ইশারা করলাম। আমার চোখের ইশারা বুঝতে সক্ষম হলো সে। কোমরের ধুতিতে গুজে রাখা পাসিংস সিগারেটের প্যাকেটখানা বের করে সেটা কিশোরী বাড়িয়ে দিল ঠাকুরমশাইয়ের দিকে। পাসিংস সিগারেটের প্যাকেট দেখে ঠাকুরমশাই মনে মনে বেশ আনন্দিত হলেও মুখে কিঞ্চিত আপত্তি করে বললেন, আবার এই সবের কি প্রয়োজন ছিল বলো তো? তোমরা এই যে প্রত্যেকবার আমার জন্য নতুন নতুন সিগারেটের প্যাকেট কিনে আনো, এটা কিন্তু মোটেও ভালো কথা নয় হে। আমি ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে কিছুটা হেসে নরম গলায় বললাম, ঠাকুরমশাই, আপনার জন্য এমন কী বা আনতে পারি বলুন, এই একখানি সামান্য সিগারেটের প্যাকেট ছাড়া? আপনি আমাদের যে এত গল্প বলেন, এটা না হয় তার দক্ষিণা বাবদ আমাদের তরফ থেকে দেওয়া সামান্য এক উপহার। দয়া করে না করবেন না ঠাকুরমশাই, এই সিগারেটের প্যাকেট এবার আপনি গ্রহণ করুন। আমার কথা শুনে অত্যন্ত প্রসন্ন হলেন ঠাকুরমশাই। কিশোরীর হাত থেকে পাসিংস সিগারেটের প্যাকেটখানা তুলে নিয়ে সিগারেটের প্যাকেট খুলে একটা সিগারেট বের করে ঠোঁটের দুই ফাঁকে তা আলতোভাবে চেপে ধরে দেশলাই কাঠির মাধ্যমে আগুন জ্বালিয়ে সিগারেটে অগ্নিসংযোগ করলেন তিনি। সিগারেটের অগ্রভাগে আগুন ধরা মাত্রই সরু ধোঁয়ার রেখা উপরে উঠে মিলিয়ে যেতে লাগলো ক্রমশ। ঠাকুরমশাই সিগারেট সেবনে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন। আমি আর কিশোরী নিজেদের মধ্যে টুকটাক গল্পগুজব শুরু করলাম। সিগারেটের ছাই তিনি সামান্য আঙুলের আঘাতে ঝেড়ে ফেললেন নারকেলের আধ ভাঙা মালায়। চারি এসে আমাদের সামনে রেখে গেল 3 পেয়ালা গরম চা আর বেশ অনেকটা মুড়ি মাখা।
এক পেয়ালা চা আমি ঠাকুরমশাইয়ের দিকে বাড়িয়ে দিয়ে একটা দিলাম কিশোরীকে, আর একটা নিলাম আমি নিজে। অঙ্কুরিত ভিজে ছোলা, খাঁটি ঝাঁঝালো সর্ষের তেল, সরু সরু করে কুচানো মেটো শশা, কুসুম ভাজা প্রভৃতি দিয়ে বেশ ভালো করে মুড়ি মেখেছিল চারি, যা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এক খাবলা মুড়ি মুখে তুলে তা চেবোতে শুরু করলাম আমি। কিশোরী চায়ের পেয়ালায় ঈষৎ ফু দিয়ে তাতে চুমুক বসালো। ঠাকুরমশাই অবশিষ্ট সিগারেটের ফিল্টারটুকু আধ ভাঙা নারকেলের মালায় গুজে দিয়ে আমাদের দিকে তাকিয়ে চায়ে চুমুক বসালো। ঠাকুরমশাই, এবার তাহলে আমাদের একখানা বেশ ভালো জমজমাট গল্প শোনান দেখি। এই হলো কিশোরীর এক বড় দোষ, ছেলেটার শরীরে একটু ধৈর্য শক্তি বলে কোনো বস্তু নেই। ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে আমি মনে মনে ভাবলাম, এবার বোধহয় ঠাকুরমশাই ভীষণ রকমের রেগে যাবেন। কিন্তু আমি যেমনটা ভাবলাম সেরকম হলো না। ঠাকুরমশাই বেশ ঠান্ডা মেজাজেই খানিকটা হেসে বললেন, আরে বলবো বলবো, এত উতলা হয়ে পড়ছো কেন হে? উতলা হয়ে পড়ার মতন কিচ্ছু নেই। তোমরা আমার গৃহে এসেছো আর আমি তোমাদের গল্প না শুনিয়ে ফেরত পাঠিয়েছি, এরকম ঘটনা কি কখনো ঘটেছে আজ অবধি? ঠিকই বলেছেন ঠাকুরমশাই, সত্যি কিশোরী ভাই, তোমার এতটুকুও ধৈর্য নেই। আমার ধমকানিতে কাজ হলো। কিশোরী এবার মুখে কুলু পেটে বসে রইল। ঠাকুরমশাইয়ের চা খাওয়া সমাপ্ত হলে তিনি শূন্য কাপ নিচের মেঝেতে নামিয়ে রেখে বললেন, এবার বলো কিশোরী, কি ধরনের গল্প তোমরা শুনতে চাইছো আজ? ঠাকুরমশাই, আজ আমাদের একটা ভয়ের গল্প শোনান, ভূতের গল্প। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই এবার তার দিকে তাকিয়ে কেমন যেন একটা তাচ্ছিল্যের হাসি এসে বললেন, ভূতের গল্প মানে কি সবসময় ভয়ের গল্প হয় কিশোরী? আজ আমি তোমাদের একটা সম্পূর্ণ অন্য ধারার গল্প বলে শোনাবো। এই গল্প আর 5টা অন্যান্য গল্পের তুলনায় একেবারেই আলাদা। আমি আর কিশোরী এবার একে অপরের গা ঘেঁষাঘেঁষি করে বসলাম। ঠাকুরমশাই যথারীতি বলতে শুরু করলেন তার আজকের গল্প। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলতে চলেছি তা ঘটেছিল আজ থেকে গ্রামের এক সমস্যার কথা। আমাদের গ্রামের একেবারে উত্তর দিকে বহু প্রাচীন আমলের একটি জমিদার বাড়ি রয়েছে। আমাদের গ্রাম কাশীপুর এবং কাশীপুর গাঁয়ের আশেপাশের সমগ্র তল্লাটের মানুষ ওই জমিদার বাড়িকে সাক্ষাৎ জমির মতো ভয় পায়। কেন পড়ান? তোমাদের গাঁয়ের জমিদার বাড়িকে ভয় পাওয়ার পিছনে কারণ কি? আমাদের গ্রামের এই জমিদার বাড়িকে সবাই বলে যক্ষের বাড়ি। আমাদের গাঁয়ের শেষ জমিদার যিনি ছিলেন, অর্থাৎ সূর্যপ্রতাপের নিজের কোনো সন্তান ছিল না। সেই জন্যই তিনি তার সমস্ত ধনসম্পদ রক্ষা করার জন্য আমাদের গ্রামেরই এক ছেলেকে নানান কৌশলে উপাচার ক্রিয়ার মাধ্যমে এক যক্ষে পরিণত করে তার সমস্ত সম্পত্তি রক্ষা করার দায়িত্ব দিয়ে যান। একথা অবশ্য জমিদার মশাই জীবিত থাকাকালীন গ্রামের কোনো মানুষ ঘুণাক্ষরেও জানতে পারেনি। সকলে ভেবেছিল গ্রামের সেই ছেলেটি হয়তো নিরুদ্দেশ হয়ে গেছে। কিন্তু জমিদার মশাই এবং জমিদার গিন্নি মারা যাওয়ার ঠিক পরেই শুরু হয় ওই জমিদার বাড়ির মধ্যে নানা ভৌতিক উপদ্রব। ওই জমিদার বাড়ির মধ্যে নাকি এক গোপন কুঠুরির ভিতর বন্দী হয়ে আছে সেই যক্ষ। প্রতি রাতে জমিদার বাড়ির কাছে এলে তার বুক ফাটা কান্না শোনা যায়। কালের পর কাল ধরে সেই যক্ষ ওই শয়তান জমিদারের সম্পত্তি রক্ষা করতে করতে আজ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে। সে এই অভিশপ্ত দশা থেকে মুক্তি চায়। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের আর কতই বা সাহস বলো, যে নিজের প্রাণের তোয়াক্কা না করে ওই জমিদার বাড়ির ভিতর প্রবেশ করে সেই গোপন কুঠুরি খুঁজে বের করে ওই যক্ষকে মুক্তি দিতে পারি? না, সেই সাধ্য, ক্ষমতা বা দুঃসাহস এসবের কোনো কিছুই আমাদের কারণ নেই। তাছাড়া যদি কোনো ব্যক্তি খারাপ উদ্দেশ্যে, অর্থাৎ জমিদার বাড়ির ওই সকল ধনসম্পত্তি চুরি করার উদ্দেশ্যে গোপন ঘরের সন্ধান করতে জমিদার বাড়ির ভিতর প্রবেশ করে, তাহলে নাকি সে কখনো কোনোদিন আর জমিদার বাড়ির বাইরে বেরিয়ে আসতে পারে না।
সেই বাড়ির মধ্যে থাকা এক ভয়ানক গোলকধাঁধায় হারিয়ে গিয়ে প্রাণ হারায় চিরতরের জন্য। তুমি যদি এই সমস্যা থেকে সমাধানের উপায় বের করতে পারো তাহলে তাহলে সত্যিই বড় উপকৃত হয় আমাদের গাঁয়ের মানুষ এবং ওই যক্ষ। আচ্ছা বেশ পরাণ, তুমি যখন বলছো তখন নিশ্চয়ই গোটা বিষয়টা আমি একটিবার ভালো করে খুঁটিয়ে দেখব। আর তা আজ রাতেই। আজ রাতে আমি তোমাদের গ্রামের ওই জমিদার বাড়িতে গিয়ে প্রত্যক্ষ করব সমস্ত কিছু নিজের চোখে। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। তবে তোমার যদি কোনো বিপদ আপদ হয়, জমিদার বাড়ির ভিতর প্রবেশ করে যদি ওই গোলকধাঁধার মধ্যে তুমি হারিয়ে যাও, তখন তখন কি হবে? আমার কথা শুনে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করে তুমি যদি বিপাকে পড়ো, তোমার যদি কোনো বিপদ আপদ হয়, তাহলে তাহলে যে আমার পাপ লাগবে গো। আরে পরাণ, তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না হে। চিন্তা করার মতন কোনো কিছু নেই, কারণ আমি এর আগেও বহুবার বিভিন্ন বিভৎস হাড় হিম করা বিভীষিকার মুখোমুখি হয়েছে। তাই আমাকে নিয়ে চিন্তা করার মতন কিছু নেই। আচ্ছা, বেশ বেশ, চিন্তা করব না। তবে তুমি তো সেই রাতের বেলায় জমিদার বাড়িতে যাবে। সে রাত হতে এখন বহুত দেরি আছে। এতটা সময় কোথায় থাকবে তুমি? তাই জন্য বলছি, তুমি বরং চলো গো ঠাকুর, আমার সাথে আমার বাড়ি চলো। আমার বাড়িতে তোমার কোনো অসুবিধা হবে না, কোনো অযত্ন হবে না। আরে পরাণ, তুমি বুঝতে পারছো না আমার কথা। বিষয়টা অসুবিধা সুবিধার নয়। আমি এইভাবে কোনো গৃহস্বামীর বাড়িতে গিয়ে উঠি না সচরাচর খুব একটা। তোমাদের বাড়ির থেকে আমার এই গাছতলাতে থাকাটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। না না ঠাকুর, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তোমার কোনো আপত্তি আমি শুনবো না। তোমাকে আমাদের বাড়িতে যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, যেতেই হবে। তারপর রাতের বেলায় না হয় আমি তোমাকে ওই জমিদার বাড়িতে নিয়ে যাব। বুঝলে কিশোরী, সেই ছেলেটা অর্থাৎ পরাণ আমাকে এমন জোড়াজড়ি আর আবদার করলো যে এক প্রকার যেতেই হলো আমাকে তার বাড়িতে। ওই বটতলা থেকে তাদের বাড়ির দূরত্ব ছিল বেশ অনেকটাই। পরাণ আমায় পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো তার বাড়ির উদ্দেশ্যে। আমি তাকে অনুসরণ করে হাঁটতে লাগলাম পিছু পিছু। পরাণদের বাড়ি আসতেই দেখলাম ওর মা বাবা ঠিক ওর মতো সরল সাদাসিধে প্রকৃতির মানুষ। এক কথায় যাকে বলে মাটির মানুষ। হ্যাঁ, তারা দরিদ্র হলেও আমার অতিথি আপ্যায়নে কিন্তু এতটুকু ত্রুটি তারা রাখল না। পরাণ গিয়ে তার মাকে আমার পরিচয় দিতেই তিনি আমায় সাদর আহ্বান জানালেন। পরাণের বাবা তৎক্ষণাৎ ছুটে গেল আমার জন্য পাশের গয়লাপাড়া থেকে ভালো ঘন দুধ আর ছানা আনতে। পরাণের মা বাবার মুখে আমি আরও একবার শুনলাম তাদের জমিদার বাড়ির সেই ভয়ানক ইতিহাসের কথা। তখনকার সেই অবুঝ শিশুটির কথা ভেবে আমার ভীষণ কষ্ট হলো, যাকে জমিদার সূর্যপ্রতাপ এবং তার পুরোহিত কৌশলে অর্থের লোভ দেখিয়ে আসলে এক যক্ষে পরিণত করেছিল। পরাণের মা রাতের খাবার বাড়তে বাড়তে আমার দিকে তাকিয়ে মাথার ঘোমটা টেনে বলল, আপনি কথা কানা আরো একবার ভালো করে ভেবে দেখবেন গো বাবা ঠাকুর। আজ অব্দি কিন্তু আমাদের গ্রামের কোনো মানুষ ওই পুরনো জমিদার বাড়ির অন্দর মহলে প্রবেশ করেনি। আর যে বা যারা প্রবেশ করেছিল অর্থের লোভে, তারা কিন্তু প্রাণ হারিয়েছে সকলেই। পরাণের মায়ের দিকে তাকিয়ে আমি খানিকটা হেসে বললাম, আমি কিন্তু আপনাদের গ্রামের জমিদার বাড়িতে প্রবেশ করছি মোটেও অর্থের লোভে নয় মা। আমি প্রবেশ করতে চলেছি সেই ছোট্ট শিশুর অতৃপ্ত আত্মাটিকে মুক্তি দেবার জন্য, যাতে প্রতি রাতে তাকে আর বুক ফাটা কষ্টে কাঁদতে না হয়। তার অভিশপ্ত দশা থেকে মুক্তি দেওয়ার সময় এসে গেছে হয়তো। নিজের বলা কথার ভুল বুঝতে পেরে পরাণের মা ভারী লজ্জা পেল, আর একটিও বাক্য ব্যয় করল না। প্রচুর খাবারের আয়োজন করেছিল পরাণের মা বাবা। রাতের খাওয়া দাওয়া সম্পন্ন করে
আমি আমার লাল শালুর ঝোলা কাঁধে নিয়ে বেরিয়ে এলাম পরাণের গৃহের বাইরে। পরাণের বাবা আর পরাণ একটা হ্যারিকেন হাতে নিয়ে এগিয়ে চলল তাদের গ্রামের জমিদার বাড়ির পথে। আমিও তাদের সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে এক সময় এসে থামলাম একটা বিশাল বড় অট্টালিকার সামনে। আমি বুঝলাম এটাই তবে কাশীপুরের জমিদার বাড়ি। জমিদার বাড়ির অবস্থা এখন একেবারে শোচনীয় হয়ে পড়েছে। প্রকৃতির রোদ, ঝড়, জল প্রভৃতি নানান দুর্যোগ সহ্য করতে করতে দেওয়াল থেকে ইট আর চুন সুরকির আস্তরণ খসে পড়েছে মাটিতে। এদিকে ওদিকে বড় বড় থাম ভেঙে গড়াগড়ি খাচ্ছে। গোটা জায়গাটা জুড়ে গজিয়ে উঠেছে নানান ধরনের বড় বড় গাছপালা আর গুল্ম লতা পাতার ঝোপঝাড়। চারিদিকে চোখ বুলালেই বোঝা যায় যে এদিকে কোনো মানুষের পা পড়েনি বহুকাল। আমি এবার পরাণের দিকে তাকিয়ে বললাম, পরাণ, তুমি এবার তোমার বাবার সাথে বাড়ি ফিরে যাও। আমি একাই এই জমিদার বাড়ির ভিতরে ঢুকব। আমি চাই না তোমরা আমার সাথে ভিতরে এসে কোনরূপ বিপদে পড়ো। আমার এই কথা শুনে পরাণের বাবা ভীষণ রকমের আপত্তি করে বললেন, এ তুমি কি বলছো গো ঠাকুর? আমরা তোমাকে এইভাবে একলা ছেড়ে চলে যাব ঘরে? এর চেয়ে বড় স্বার্থপরের কাজ তো আর হবে না। না না, অত স্বার্থপর আমরা হতে পারবো না। কেবলমাত্র নিজেদের কথা ভেবে তোমায় একলা এই বিপদের মুখে ফেলে রেখে আমরা চলে যেতে পারবো না কিছুতেই। আমার কথার অমান্য হয়েও না তোমরা। আমার উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, তাই আমার কোনো বিপদ ঘটার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। কিন্তু তোমরা যদি আমার সাথে আমার সঙ্গ দেওয়ার জন্য জমিদার বাড়ির অভ্যন্তরে প্রবেশ করো, তাহলে অচিরেই তোমাদের কপালে নেমে আসবে বিপদের কালো ঝড়। এই জন্যই আমি তোমাদের বলছি, তোমরা ফিরে যাও। চিন্তা করো না, কাল সকালে আমি এই গ্রাম ছেড়ে চলে যাবার পূর্বে তোমাদের সাথে দেখা করব অতি অবশ্যই। এবার আমার কথায় কাজ হলো। পরাণ এবং পরাণের বাবা ফিরে গেল তাদের বাড়ির পানে। তবে যাওয়ার আগে তাদের সঙ্গে থাকা হ্যারিকেনটা দিয়ে গেল আমার হাতে। হ্যারিকেনের ক্ষুদ্র আলোকে সম্বল করে আমি এবার ঢুকে এলাম জমিদার বাড়ির ভিতরে। চারিদিক জুড়ে যত্রতত্র পড়ে আছে বড় বড় ইট আর পাথর। এই পরিত্যক্ত স্থান মানব জাতির পক্ষে মোটেও সুরক্ষিত নয়। এখানে বিভিন্ন বিষধর সাপ এবং পোকামাকড়ের উপদ্রব থাকতে পারে নিশ্চয়ই। তাই খুব সাবধানে আমি সেই সমস্ত কিছু অতিক্রম করে এবার সোজা ঢুকে এলাম জমিদার বাড়ির অন্তর্মহলে। চারিদিকে একবার হ্যারিকেনের আলোয় চোখ বুলিয়ে নিলাম। জমাট বাঁধা অন্ধকার যেন নেমে এসেছে যক্ষপুরীর ন্যায় কাশীপুরের এই জমিদার বাড়িতে। হ্যারিকেনের স্বল্প আগুনের শিখা সেই বীভৎস কুৎসিত অন্ধকার মোচনে পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে পড়েছে। কিন্তু তা সত্ত্বেও যেটুকু যা দৃষ্টিগোচর হলো, তাতে গোটা জমিদার বাড়ির বিভিন্ন স্থান জুড়ে রয়েছে মাকড়সার জাল আর পাকপাখালির বাসা। কড়ি বর্গার কাঠ থেকে উল্টো হয়ে ঝুলে রয়েছে শত শত চামচিকে। আমি জমিদার বাড়িতে হঠাৎ করে গিয়ে উপস্থিত হওয়ায় তারা কিছুটা বিরক্ত হলো বোধ হয়। মুখ দিয়ে কিচকিচ শব্দ করতে করতে কয়েকটি চামচিকে উড়ে গেল এদিক ওদিক। কিন্তু এরপর আমি যা শুনতে পেলাম, তাতে আমার সমগ্র শরীর জুড়ে যেন শিহরণের স্রোত খেলে গেল তীব্র বেগে। কিশোরী এবার প্রশ্ন করল, কেন ঠাকুরমশাই? কি এমন আপনার কানে এসে পৌঁছলো যার কারণে আপনার সমগ্র শরীর জুড়ে একেবারে শিহরণের স্রোত খেলে গেল? কিশোরীর প্রশ্নের উত্তরে ঠাকুরমশাই এবার একটা সিগারেট ধরিয়ে বললেন, কান্নার শব্দ হে কিশোরী, কান্নার শব্দ। একটা নিদারুণ কষ্টের বুক ফাটা চাপা অস্বস্তি সঙ্গে নিয়ে কোনো এক বালক যেন ঘন ঘন সুরে কেঁদে চলেছে জমিদার বাড়ির ভিতর থেকে। তার সেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলে চলা কথাগুলো
আমি এবার পরিষ্কারভাবে শুনতে পেলাম। আমাদের কেউ মুক্তি দাও, দয়া করে কেউ আমাদের মুক্তি দাও। ওই ওই শয়তান জমিদারের সম্পত্তি আগলে রাখার দায়িত্ব আমি আর নিতে পারছি না। কালের পর কাল ধরে যক্ষ হয়ে এই জমিদার বাড়ির গোপন কুঠুরির মধ্যে বন্দি দশায় রয়েছি। এবার এবার আমি মুক্তি চাই। আমি আর পারছি না। কেউ আমার মুক্তি দাও, আমার মুক্তি দাও। আমি বুঝলাম এই সবই হলো জমিদার বাড়ির সেই গোপন কুঠুরির মধ্যে বন্দী হয়ে থাকা ছোট্ট ছেলেটির প্রেতাত্মার কথা। সেই যক্ষের বলা প্রত্যেকটি শব্দ যেন আমার মস্তিষ্কে গেঁথে যেতে লাগলো এক এক করে। আমি আরো হন্তদন্ত হয়ে প্রবেশ করলাম জমিদার বাড়ির ভিতর পানে। হাঁটতে হাঁটতে আমি এসে থামলাম এক বিশেষ কক্ষের বাইরে, যে কক্ষের জানালা বলে কোনো কিছু ছিল না। একটি ছোট্ট দরজা ছিল, তাও বাইরে থেকে তালা বন্ধ। আমি বুঝলাম এটাই তবে সেই যক্ষের ঘর। এর ভিতরেই তবে লুকিয়ে রাখা আছে জমিদার সূর্যপ্রতাপের যাবতীয় ধন সম্পদ। আমি এবার মনে মনে আমার পরমেশ্বর কাল ভৈরবের শরণাপন্ন হলাম, কারণ একমাত্র তিনিই পারেন ওই অবুঝ শিশুটির আত্মাকে মুক্তি দিতে। তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? তারপর আবার কি? আমার আহ্বানে সাড়া দিলেন আমার পরমেশ্বর কাল ভৈরব। আমি দেখলাম সেই তিমির আচ্ছন্ন পরিবেশের মধ্যে একটি তীব্র নীলাভ আলোর বলয় একটু একটু করে যেন ভেসে উঠল। আমার চোখের সামনে সেই আলোর বলয় থেকে ধীরে ধীরে বেরিয়ে এলেন একটি পূর্ণবয়স্ক মানুষ। কিছুটা সময়ের মধ্যেই সেই মানুষটি এবার ধীরে ধীরে তার পূর্ণ রূপ ধারণ করলেন। আমি দুই চোখ পড়ে দেখলাম আমার দেবতাকে। জটাধারী কাল ভৈরব আবির্ভূত হলেন কাশীপুরের জমিদার বাড়ির অন্তর্মহলে। আমি করজোড়ে অশ্রু ভেজা নয়নে তার উদ্দেশ্যে প্রণাম জানালাম। সেই গোপন কুঠুরির দরজা হতে সশব্দে খসে পড়ল তালাখানা। আপনা হতেই ধীরে ধীরে দরজার দুই পাল্লা দুই দিকে ফাঁক হয়ে গেল এবং ঘরের ভিতরে প্রবেশ করলেন কাল ভৈরব। ঘরের মধ্যে দীর্ঘকাল ধরে বন্দী থাকা যক্ষরূপী প্রেতাত্মা এবার যেন তার নিজের কান্না থামিয়ে খলখল করে হেসে উঠল পরম মুক্তির মহা আনন্দে। আমি বুঝলাম কাল ভৈরব তাকে মুক্ত করেছেন। এতকাল পর সে মুক্তি লাভ করল। তবে তিনি সেই গোপন কুঠুরির ভিতরে প্রবেশ করতেই আমি দেখলাম চারপাশে ঘড়া ঘড়া সোনা মণিমাণিক্য। সেই সব দেখে আমার চোখ যেন কপালে উঠল। পরের দিন সকাল হলেই সমগ্র কাশীপুর গ্রামের মানুষজন ও আশেপাশের 5 গায়ের মানুষ এসে হাজির হলো ওই জমিদার বাড়িতে। ততক্ষণে উদ্ধার করা হয়েছে সকল ধন সম্পদ। সেই সব ধন সম্পত্তি আমি গ্রামের উন্নয়নের কাজে লাগানোর কথা বললাম এবং যে সকল দিন দরিদ্র মানুষজন রয়েছে যারা 2 বেলা সঠিকভাবে খেতে পারে না, তাদের মধ্যে বিলিয়ে দেওয়ার পরামর্শ দিলাম। পরাণ এবং তার মা বাবা আমায় অনেক করে অনুরোধ জানালো তাদের বাড়িতে থাকার জন্য, কিন্তু তোমরা তো জানোই যে কাজ মিটে গেলে সেই স্থানে থাকতে আমি আর খুব একটা পছন্দ করি না। তাই আমি তাদের আবার অন্য কোনো এক সময় আসবো এই কথা বলে ফিরে এলাম আমার নিজের গৃহে। গোটা গ্রামের মানুষ চেয়েছিল আমায় কিছু সোনার মুদ্রা ও দামি মণিমুক্ত উপহার স্বরূপ কিংবা বলতে পারো দক্ষিণা বাবদ দিতে, কিন্তু আমি সেই সকল কিছুই গ্রহণ করিনি। সে কি ঠাকুরমশাই, আপনি ওই সমস্ত কিছু ছেড়ে দিলেন? হ্যাঁ, ছেড়ে দিলাম। তোমরা তো জানোই
জীবনে আমি কখনোই লোভ করিনি। ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা করেছি ঠিক যতটুকু আমার প্রয়োজন ততটুকুই দিতে। অর্থই যে অনর্থের মূল হে কিশোরী, বেশি লোভ মোটেও ভালো কথা নয়। তা বলো, কেমন লাগলো আজকের এই কাহিনী? ভালো লেগেছে তো? কি যে বলেন আপনি ঠাকুরমশাই, আপনি আমাদের কোনো কাহিনী বলেছেন আর তা আমাদের ভালো লাগেনি? আজ অবধি এমন ঘটনা কখনো ঘটেছে? প্রত্যেকবারের মতো এবারের কাহিনীটাও ভীষণ ভালো লেগেছে ঠাকুরমশাই। সত্যি ওই ছেলেটির অতৃপ্ত আত্মা যে মুক্তি পেয়েছিল, এটা ভেবেই মনটা ভালো হয়ে গেল। শোনো হে ভায়া কিশোরী, আজকের মতো গল্প তো শেষ, এবার তাহলে ওঠা যাক। এই সময় বৃষ্টির মাত্রাও কিছুটা যেন কমে এসেছে। দুর্গা দুর্গা বলে এখন বেরিয়ে পড়াটাই মঙ্গলজনক। হ্যাঁ ভাই, চলো। ঠাকুরমশাই, আজকের মতন আমরা এলাম তাহলে। আবার কোনো একদিন আসবো না হয় আপনার কাছ থেকে গল্প শুনতে। আসবে আসবে, অবশ্যই আসবে। তোমরা এলে আমারও একটু ভালো লাগে। তবে সাবধানে যেও, রাস্তাঘাটের অবস্থা কিন্তু মোটেও ভালো নয়। ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি আর কিশোরী এবার বেরিয়ে এলাম। তারপর জল জমা রাস্তার বুকে ছপ ছপ শব্দ তুলে আমরা ক্রমে এগিয়ে যেতে লাগলাম নিজেদের বাড়ির দিকে।